আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর নির্দেশনায় ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন হলো এজমালি সম্পত্তি বা ওয়ারিশি সম্পত্তি ভাগাভাগি ও নামজারি পদ্ধতি। কিভাবে এজমালি সম্পত্তি বা ওয়ারিশি সম্পত্তি ভাগাভাগি করতে হবে, নামজারি করতে হবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি পরিপত্র জারি করা হয়েছে, যার মাধ্যমে পরিবর্তন করা হয়েছে এজমালি সম্পত্তি বা ওয়ারিশি সম্পত্তি ভাগাভাগি এবং নামজারি পদ্ধতির। কিভাবে এজমালি সম্পত্তি বা ওয়ারিশি সম্পত্তি আপনি ভাগ করবেন, আর যদি ভাগাভাগি না করেন তাহলে কি সমস্যা হতে পারে, নামজারিতে কি সমস্যা হতে পারে, এই বিষয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে। এবং এই আদেশ যদি অমান্য করা হয় তাহলে শাস্তি পেতে হবে অথবা জরিমানা বা আইনের আওতায় তাকে নেওয়া হবে। এই বিষয়টি যে পরিপত্রটি জারি করা হয়েছে আমার হাতে আছে, আমি এই বিষয়টি দেখে আপনাদের সামনে তুলে ধরছি। পরিবর্তন হলো এজমালি ও ওয়ারিশি সম্পত্তি ভাগাভাগি বা নামজারি পদ্ধতি। সরকারি নির্দেশনায় দেশের ভূমি ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এসছে। বিশেষ করে এজমালি অবিভক্ত যৌথ মালিকানাধীন সম্পত্তি ভোগ দখল এবং নামজারি পদ্ধতিতে কঠোর নিয়ম কানুন প্রণয়ন করে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সকল এসিল্যান্ডকে। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় যে এসিল্যান্ড আছে সবাইকে এই নির্দেশনাটি দেওয়া হয়েছে। এখন থেকে কোনো ওয়ারিশগঞ্জ যদি পারস্পরিক সম্মতির ভিত্তিতে আপোষ বন্টননামা দলিল করেন তাহলে তাদের সকলের নামে যৌথভাবে একটি খতিয়ান প্রস্তুত করা হবে। এখন থেকে কোনো ওয়ারিশগঞ্জ যদি পারস্পরিক সম্মতির ভিত্তিতে আপোষ বন্টননামা দলিল না করেন তাহলে তাদের সকলের নামে যৌথভাবে একটি খতিয়ান প্রস্তুত করা হবে। এটি কি করবে? এসিল্যান্ড অফিস থেকে করবে। এতে ব্যক্তিগতভাবে দাগ ধরে মালিকানা দাবি করা, নামজারি, খতিয়ান সংশোধন আর কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ কোনো যৌথ সম্পত্তি বাবা মায়ের মৃত্যুর পরে যে সম্পত্তি রেখে যায় সেটি অবিভক্ত সম্পত্তি, একের অধিক ভাই বন্ধুরা মিলে যদি এক জায়গায় সম্পত্তি ক্রয় করে এক দলিলের ভিত্তিতে, এটাই হচ্ছে যৌথ সম্পত্তি। এই যে যৌথ যে সম্পত্তি, এই সম্পত্তি যদি কোনো ভাই বন্ধুরা যদি আপোষ বন্টননামা দলিল না করে তারা যদি চুপচাপ বসে থাকে তাহলে সরকার উদ্যোগ নিয়েছে যে এসিল্যান্ড মহোদয় সরাসরি একটি যৌথ খতিয়ান প্রণয়ন করবেন এবং এই যৌথ একটি খতিয়ান প্রস্তুত করার পরে ব্যক্তিগতভাবে দাগ ধরে মালিকানা আর কোনো সুযোগ থাকবে না। আপনি যে এক দাগে সকল সম্পত্তি নেবেন এরকম কোনো সুযোগ থাকবে না। যে যৌথভাবে যে খতিয়ানটি তৈরি করা হবে সেই খতিয়ানে প্রত্যেক দাগে দাগে হিস্সা মোতাবেক প্রাইস তৈরি করে কিন্তু তারা এই সম্পত্তি কিন্তু মালিকানার কথা কিন্তু বলা হয়েছে, থাকবে না। এজমালি খতিয়ানে স্পষ্টভাবে কার কতটুকু অংশ নির্ধারণ করা থাকবে, সকল ওয়ারিশগণ সমানভাবে মালিকানায় দেখানো হবে। আরো একটি কথা উল্লেখ করে দিয়েছেন যে যদি আপনারা আপোষ বন্টননামা দলিলটি না করেন এবং ওয়ারিশ ক্যাম্প সনদ যদি না দেন তাহলে এই যে সরকার কর্তৃক যে এসিল্যান্ড কর্তৃক যে খতিয়ানটি তৈরি করবে সেই খতিয়ানে কিন্তু প্রত্যেক ওয়ারিশের সমান অংশ দিয়ে তারা একটি খতিয়ান তৈরি করবে। এই কথাও কিন্তু এখানে বলা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ে প্রকাশিত পরিপত্র অনুযায়ী কোনো ওয়ারিশ এককভাবে কোনো সম্পত্তির দখল নিয়ে নিজের নামে খতিয়ান সংশোধন করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে। এই সমস্ত আইন কানুন পরিপত্র প্রজ্ঞাপন না মেনে যদি আপনার ইচ্ছা মতো আপনি আপোষ বন্টননামা দলিল না করে যদি নিজের ইচ্ছায় যদি নামজারি করতে চান বা নিজে যদি একা একা সম্পত্তি নিজের মতো এক দাগে যদি ভাগ করে নিতে চান সেটিকে বলা হয়েছে একটি অপরাধ হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে এই ধরনের খতিয়ান সংশোধন প্রক্রিয়া যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা এখানে উল্লেখ করা হয়েছে। সরকারি এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে জমি জমা নিয়ে ওয়ারিশদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্ব এবং প্রতারণার প্রবণতা কমানো। অতীতের অনেক ক্ষেত্রে দেখা গেছে যে
একাধিক ওয়ারিশ পরস্পরের অজ্ঞাতসারে ভুয়া দলিল তৈরি করে বিচার সালিসির মাধ্যমে খতিয়ান সংশোধন করে নিচ্ছিলেন। অর্থাৎ ইতিপূর্বে দেখা গেছে যে ওয়ারিশদের মধ্যে এমন এমন সমস্যা দেখা গেছে যে বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি যা প্রত্যেকটি ওয়ারিশের পাওয়ার কথা, সেখানে কোনো ভাই বোনদেরকে বঞ্চিত করে জাল জালিয়াতি করে নিজেদের নামে দলিল করে নেওয়া হয়েছে। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি কিন্তু আর চলবে না। এই বিষয়গুলি যাতে কমায় আনা যায় সেই জন্যই কিন্তু এই পরিপত্রটি জারি করা হয়েছে এবং এটি যারা না মানবে তাদেরকে আইনের আওতায় আনা হবে, এই কথাই কিন্তু বলা হয়েছে। এইসব প্রক্রিয়া অসংখ্য মামলা মোকদ্দমা এবং পারিবারিক কলহ সৃষ্টি করে আসছে, এটা কিন্তু বলা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী যদি সম্পত্তির কোনো অংশ বন্টন করতে হয় তাহলে তা অবশ্যই একটি লিখিত বাটোয়ারা দলিলের মাধ্যমে করতে হবে। এই দলিলকে কোন অংশে কতটুকু সম্পত্তি ভোগ করবেন তা স্পষ্ট উল্লেখ করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে। এর ভিত্তিতে পরবর্তী আলাদা খতিয়ান তৈরি করা যাবে। অর্থাৎ বর্তমান যে নিয়ম, যে পরিপত্রটি জারি করা হয়েছে, এখন থেকে আপনারা যদি আপোষ বন্টনামা দলিল করেন সেই ক্ষেত্রে সবাই একত্রে বসে উভয়ের মতামতের ভিত্তিতে সমঝোতা করে কে কোন দাগে কতটুক সম্পত্তি খাবে এই বিষয়টি আপনারা নিজেরা আলোচনা করে একটি আপোষ বন্টনামার দলিল সম্পাদন করতে হবে দলিল লেখককে দিয়ে। এটা সাদা কাগজ, ফোলিও, স্টাম্প, নন জুডিশিয়াল স্টাম্প লিখে আপনি রেখে দেবেন, মৌখিকভাবে করবেন, এটা হবে না। সরাসরি সাবকবলা দলিল, হেবা দলিল, দান দলিল, হেবা বিল আওয়াজ, এই যে দলিলগুলি যে সাব রেজিস্টার অফিস থেকে করতে হয়, এই সকল দলিল যেমন করতে হয়, এই আপোষ বন্টনামা দলিলটিও সাব রেজিস্টার অফিস কর্তৃক কিন্তু আপনাকে নিবন্ধিত করতে হবে, রেজিস্ট্রি করতে হবে। অন্যথায় ওই সকল মৌখিক কোনো কাগজপত্র বা সাদা কাগজ এর কোনো মূল্য নেই, কোনো ভিত্তিহীন। এইভাবে যদি আপোষ বন্টনামা দলিল কেউ করে তাহলে তিনি এককভাবে নামজারি করতে পারবেন, এই বিষয়টাই কিন্তু বলা হয়েছে। দলিলের মাধ্যমেই করতে হবে। এই দলিলকে কোন অংশে কতটুকু কে খাবে সেই পরিমাণ এই দলিলে উল্লেখ করতে হবে, এই বিষয়টা কিন্তু বলা হয়েছে এবং সেইভাবে এই আপোষ বন্টনামা দলিল দিয়ে আপনি নামজারি করতে পারবেন। আর যদি ওয়ারিশগণ আপোষ মীমাংসায় না পৌঁছান, আমি আবার বলছি, যদি ওয়ারিশগণ আপোষ মীমাংসায় না পৌঁছান তাহলে তাদের নামজারির আগে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে ওয়ারিশ সনদ সংগ্রহ করতে হবে এবং সকল ওয়ারিশের যৌথ খতিয়ান প্রস্তুত করে সম্পত্তি ভোগ করতে হবে। আপনাদের যে ওয়ারিশান সনদ, মৃত ব্যক্তির সম্পত্তির আপনি যে মালিক সেটা প্রমাণ করার জন্য যে একটি সনদের প্রয়োজন, সেই সনদটা হচ্ছে যারা জনপ্রতিনিধিত্ব করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, এদের কাছ থেকে কিন্তু আপনাকে ওয়ারিশিয়ান সনদ নিতে হবে। এই সকল ওয়ারিশিয়ান যৌথ খতিয়ান যদি আপনারা এটা না নেন তাহলে কিন্তু সরাসরি যৌথ খতিয়ান তৈরি হয়ে যাবে। এটা কিন্তু বলা হয়েছে স্পষ্ট করে যে যদি আপোষ মীমাংসায় কেউ না পৌঁছায় তাহলে আপনারা ওয়ারিশিয়ান সনদটি যখন নিয়ে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন এটি সরাসরি, একজনও যদি অ্যাপ্লাই করেন, সরাসরি যৌথ খতিয়ান তৈরি হয়ে যাবে। আপনার যতটুকু হিস্সা মোতাবেক সম্পত্তি পাওয়ার কথা অতটুকু সম্পত্তি আপনি পাবেন। ভূমি অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা যৌথ খতিয়ান তৈরি করতে গড়িমসি না করে। এসিল্যান্ড মহোদয়কে স্পষ্ট করে বলা দেওয়া হয়েছে যে এই যৌথ খতিয়ান তৈরি করা অর্থাৎ যৌথভাবে নামজারি করার ব্যাপারে এসিল্যান্ড যেন কোনোভাবেই গড়িমসি না করে সেই কথা কিন্তু বলা হয়েছে। এবং অযথা আবেদন বাতিল করা যাবে না। কোনো কর্মকর্তা নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে সরকারের। এই নতুন পদ্ধতির ফলে আশা করা যাচ্ছে ভূমি মালিকদের হয়রানি কমবে, আদালতের মামলা মোকদ্দমা হ্রাস পাবে এবং প্রতারক চক্রের অপতৎপরতা রোধ হবে এবং কমে আসবে। এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানতে হয় তাহলে বলা হয়েছে যে আপনারা আপনাদের নিজস্ব জজ কোর্টের যারা সিভিল লয়ার তাদের শরণাপন্ন হয়ে আপনারা তাদের কাছ থেকে এই বিষয়টা বুঝতে পারবেন। এমনটি করেই কিন্তু এই পরিপত্রটি কিন্তু জারি করা হয়েছে। আশা করি আপনারা এই বিষয়গুলি বুঝতে পেরেছেন। আমি এর আগেও অনেকগুলি ভিডিও করেছি, সেখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে আপনারা সব সময় বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি, অবিভক্ত সম্পত্তি বা এজমালি সম্পত্তি যাদের আছে তারা আপোষ বন্টনামার দলিল করে তারপরে এই দুটি পদ্ধতিতে আপনারা কিন্তু নামজারি করে নিতে পারেন। তার জন্য কিন্তু একটি পরিপত্র দেখেন অলরেডি কিন্তু জারি করা হয়েছে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।